আলহামদুলিল্লাহ। ওকে, শোন, তো আমাদের অরবিট আর অরবিটাল নিয়ে আজকে দেখবো, একটু কয়েকটা ভিডিও দেখবো একই সাথে। যদি সুযোগ হয় তাহলে আমরা কয়েকটা নীতিও পড়বো। তো শুরু করতেছি ফার্স্টে। 19 একটু অরবিট আর অরবিটাল নিয়ে তোদের পড়াশোনা হয়েছিল। অরবিট, তো এইটাকে আমরা ফার্স্টে একটা খুব সাধারণ একটা উদাহরণ দিয়ে বুঝি, তারপর আমরা ওইটার সাথে মিলে অ্যাকচুয়ালি পরমাণুর মধ্যে কিরকম হচ্ছে সেটা দুইটাকে কম্পেয়ার করে পড়বো, তাহলে বুঝতে সুবিধা হবে। ধর, নর্মালি ওই অরবিট হচ্ছে দ্বিমাত্রিক কক্ষপথ, যেখানে ইলেকট্রনকে আমরা কণা হিসেবে বিবেচনা করছি। আই মিন, ইলেকট্রনের তখন কণা ধর্মটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। তো সেই সেন্সে আমরা যদি দ্বিমাত্রিক কক্ষপথ হিসেবে চিন্তা করি, যে পরমাণু নিউক্লিয়াসের চারপাশে যে দ্বিমাত্রিক এরিয়াকে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা আছে, সেই অঞ্চলটাকে আমরা, কতখানি সম্ভাবনা সেটা পরে আসতেছি, তো সেটাকে আমরা অরবিট বলি। তো এটাকে যদি আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই ব্যাপারটা, ধর আমি আমি এখন উত্তর শাহজাহানপুর এরিয়ায় আছি। তো কেউ যদি আমাকে আমার ঠিকানা এইটুক জানে শুধু, যে আমি উত্তর শাহজাহানপুরে থাকি, তাইলে সে কি করবে? যদি আমাকে সে এই এলাকায় আমাকে খুঁজতে আসে, তাইলে সে ফার্স্টে যেটা করবে, সে গুগল থেকে ম্যাপ দেখবে, যে নর্থ শাহজাহানপুর এরিয়াটা আগে ঠিক করবে। ধর, এটা আমাদের সেই, ধরলাম যে গুগলে এই নর্থ শাহজাহানপুরের এরিয়াটাকে এভাবে দেখাচ্ছে। তো এখন এটা একটা দ্বিমাত্রিক এরিয়া, এখানে স্পেসে কোনো কিছু সে পাচ্ছে না, যা পাচ্ছে জাস্ট একটা বাউন্ডারি। এই বাউন্ডারির মধ্যে আমাকে সে পাবে, কারণ আমি উত্তর শাহজাহানপুরে থাকি। এখন সে যদি আমাকে এখানে খুঁজতে আসে, এবং এই নর্থ শাহজাহানপুর এরিয়ার যে কোনো একটা জায়গায়, ধরে নিলাম ওই যে সেই সিমলা হোটেল, সেই সিমলা হোটেলের, এটা ধরলাম যে সিমলা হোটেলের জায়গাটা, এইখানে যদি সে এসে দাঁড়ায় আমাকে খোঁজার জন্য, এইখানে আমাকে এখন পাবে কি? আমি একজনকে ইয়া বানাই দিই, হোস্ট বানাই দিই। কারে বানাই দিব? এই লামিয়া হোস্ট গিরি কর। ওকে, তো ধর এটাই সিমলা হোটেলের এখানে এসে সে এখন দাঁড়াইলো, সে আমাকে এখানে পাবে না। বাট এখানে সে আমাকে পাচ্ছে না, এর মানে এই না যে সে আমাকে ওখানে কখনোই পাবে না। ধর আমি এই বিকালের দিকে আমার বাইরে যাওয়ার কথা, তো আমি যদি বাইরে যাই, ওই রোড দিয়ে যদি যাই, ও যদি তখন দাঁড়ায় থাকে, তখন আমাকে সেইখানে পাবে। তারপর ধর এরকম সে এই সাইডে, যে আমার বাসার এইদিকে যে বাজারটা আছে, সেই বাজারের এখানে শান্তিবাগ বাজার বা শিল্পী হোটেল, এই এরিয়াগুলাতে, আই মিন আশেপাশের জায়গাগুলাতে, ধরলাম নর্থ শাহজাহানপুর এরিয়ার মধ্যে যেরকম জায়গাগুলো আছে, এইরকম জায়গাগুলোয় সে যদি আমার জন্য ওয়েট করে একটা নির্দিষ্ট সময় ধরে, সে সেখানে আমাকে পাবে না। এটাকে একবারে জিরো বলা যাবে না। আমি যদি ওই মুহূর্তে সেখানে যাই, সে আমাকে পাওয়ার একটা সম্ভাবনা আছে। তার মানে এই এই সেন্সে বললে, এই নর্থ শাহজাহানপুর এরিয়াটা, এটা আমার অরবিট। মানে হচ্ছে এইখানকার যে কোনো জায়গায় আমাকে পাওয়ার সম্ভাবনা জিরো না, আবার অনেক বেশিও না, সেটা হচ্ছে 5 থেকে 10%। এইখানকার যে কোনো জায়গায় আমাকে পাওয়ার সম্ভাবনা হচ্ছে 5 থেকে 10%। এবং আরো একটা ব্যাপার, এটা একটা দ্বিমাত্রিক এরিয়া, এটা স্পেসে কোনো জায়গাকে কাভার করতেছে না। ওকে, জাস্ট একটা বাউন্ডারি। এবার আসে আমার অরবিটাল। এটা হচ্ছে তাহলে আমার অরবিট, সেটা হচ্ছে নর্থ শাহজাহানপুর। এখন আমার যেটা বাসা, তোরা যারা আসছিস বা জানিস, সেটা হচ্ছে, ধরলাম এটা আমার বাসা, আমি থাকি 3 তলায়, 388 নাম্বার বাসা আর কি। 88, হ্যাঁ, B2/2। হ্যাঁ, এটা হচ্ছে আমার ফ্ল্যাট নাম্বার। ওকে, তো এখন এই যে এটা কিন্তু আর ইয়াতে নাই, ভূমিতে নাই, এটা স্পেসে চলে আসছি, আমি 3 তলায় স্পেসে আসি। তার মানে এটা আমার একটা 3 ডাইমেনশনাল পজিশন। তো এইখানে যদি কেউ আমাকে খুঁজতে আসে, এখন সে আমাকে পাবে। বাট সে যদি ওই বিকালে যে টাইমে আমি বাইরে গেছি তখন আসে, তখন আমাকে পাবে না। তার মানে এইটা আমার একটা ত্রিমাত্রিক পজিশন, যেখানে আমার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ আমি বেশিরভাগ সময় এখন বাসায় আসি, এবং সে এইখানে ওয়েট করলে আমাকে পাবে। বাট কখনো কখনো সে নাও পাইতে পারে, 100% বলতে পারতেছি না। যদি এমন মুহূর্তে আসে যখন আমি বাসায় নাই, তখন সে আমাকে পাচ্ছে না।
তাহলে আমার এই পজিশন যেটা আমার অরবিটাল, তো এইখানে আমাকে পাওয়ার সম্ভাবনা হচ্ছে 90 থেকে 95%। তাহলে এই জিনিসটা দিয়ে, হ্যাঁ ভাইয়া কিছু বললি? আবার বুঝি নাই, বলতো দ্বিতীয়টা। আচ্ছা, এই সবার জন্যই কি আমার নেট কি প্রবলেম করতেছে? বাকিদের ঠিক আছে কি? আচ্ছা, আমি তোর মনে হয় নেটে প্রবলেম হচ্ছে। আচ্ছা, আর একটু ওয়েট কর, বেশি প্রবলেম হলে তাহলে আমি নেট চেঞ্জ করে দেখবো নি। তো তার মানে পুরো ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে অরবিট হচ্ছে আমার জন্য নর্থ শাহজাহানপুর, তার মানে এটা একটা দ্বিমাত্রিক এরিয়া, যেখানে আমাকে যে কোনো স্থানে আমাকে পাওয়ার সম্ভাবনা হচ্ছে 5 থেকে 10%। আর অরবিটাল হচ্ছে এমন একটা পজিশন, যে পজিশনটাতে আমাকে পাওয়ার সম্ভাবনা বেশি, এরকম 5 থেকে 10%। এই পার্সেন্টটা আমি বলার কথা বললাম, কিন্তু এইখানে পাওয়ার আমার সম্ভাবনা বেশি এবং এটা একটা ত্রিমাত্রিক জায়গা। তো এবার পরমাণুর ক্ষেত্রেও যদি তাই বলি, পরমাণুর ক্ষেত্রেও ব্যাপারটা তাই। তাহলে পরমাণুর অরবিট হবে, আমি সংজ্ঞা দুইটা লিখে দিচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমার অরবিটাল, আর পুরা শাহজাহানপুর বা নর্থ শাহজাহানপুর এরিয়াটা হচ্ছে আমার অরবিট। তাহলে সংজ্ঞাটা এরকম দাঁড়াচ্ছে, অরবিট যেটা পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে যে দ্বিমাত্রিক অঞ্চলে, অরবিট হচ্ছে দ্বিমাত্রিক, যে দ্বিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা অনেক কম, সেটা দেখছি আমরা 5 থেকে 10%, 5 থেকে 10%, তাকে অরবিট বলে। সবার লেখা হইলে বলিস। আর এই ক্ষেত্রে এটাকে নোট দিয়ে লিখে রাখতে পারিস, এক্ষেত্রে ইলেকট্রনকে কণা রূপে বিবেচনা করা হয়। সবার লেখা হয়েছে এইটুক? আর নাইম বুঝছিস? আচ্ছা, ওই প্রমি বুঝছিস? সামিয়া বুঝছিস? ইভা? আচ্ছা, থ্যাঙ্কস। ওকে, তাহলে হ্যাঁ, এটা গেল অরবিট। এখন যদি আমি অরবিটালের সংজ্ঞাটা বলি। হ্যাঁ ভাই বল। নাইম বল, আবার শুনতেছি না তোর কথা, মেবি আটকে গেছে। আচ্ছা, সমস্যা নাই, আমি ভিডিও দেখাবো তখন বলবো, কোনো সমস্যা নাই, আমি দেখাবো সব বলে। এখন অরবিটাল কি? অরবিটাল হবে পরমাণু নিউক্লিয়াসের চারপাশে এই জায়গাগুলোতে চেঞ্জ হবে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, এটা হয়ে যাবে 90 থেকে 95%। 90 থেকে 95% তাকে অরবিটাল বলে। আর এই ক্ষেত্রে ইলেকট্রনকে আমরা কণা হিসাবে দেখবো না, ইলেকট্রনকে মেঘের মতো মনে হবে। এটার একটা বলছিলাম আমি যে, ধর আমাদের ফ্যানটা যখন ঘুরতেছে ফুল স্পিড না, নর্মাল স্পিডেও যখন ঘুরে, তখন ফ্যানের যে তিনটা পাখা সেটাকে আমরা আলাদা করতে পারি না, জাস্ট মনে হয় একটা বলয় ঘুরতেছে। ওরকম ইলেকট্রন যখন মুভ করে, ইলেকট্রনকে কণা আকারে তুই আলাদা করতে পারবি না, মেঘের মতো মনে হবে। সো এইখানে লিখতে পারিস, এক্ষেত্রে ইলেকট্রনকে মেঘ রূপে বিবেচনা করা হয়। আরে, আমি তো সময় দিচ্ছি,
এইটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখ। ওকে, এই যে ভিন্ন কালার ইউজ করতেছি যারা তোরা কনফিউশনে না পড়িস। আচ্ছা এবার শোন, তাইলে এবার তোরাও চাইলে জাস্ট ডট ডট দিয়ে লিখে রাখতে পারিস, পরে নোটে সুন্দর করে তুলতে পারিস ইচ্ছা। আচ্ছা এবার আমরা এই জিনিসগুলোকে একটু বেটার ভাবে বোঝার জন্য কয়েকটা ভিডিও দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। তো আমরা একটু ছোট করে বলে আসি যে আমরা এস পি ডি অরবিটাল নিয়ে পড়ছিলাম, আর ওগুলার আলো ভাগ থাকে এরকম বলছিলাম। তো এক্স্যাক্টলি ইলেকট্রনগুলো কিভাবে থাকবে সেটা একটু দেখে আসি, বা অরবিটালগুলোর শেপ দেখতে কেমন। ওয়েট, আমি একটু ল্যাপটপ ভিডিওটা অন করি। ওকে শোন এইখানে, আচ্ছা এইটা হচ্ছে ধর আমরা এখন একটা পরমাণুর অরবিটাল গুলা দেখবো। তো আমরা এখানে একটা অক্ষ ব্যবস্থা চিন্তা করে নিচ্ছি। এই যে এখানে তিনটা অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ। আর এটাই হচ্ছে ওই যে ত্রিমাত্রিক অক্ষ ব্যবস্থা। আর এখানে এই যে যেখানে তিনটা মিলছে একসাথে, সেই বিন্দুটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। ওই বিন্দুটা হচ্ছে নিউক্লিয়াস আছে। তো নিউক্লিয়াসের চারপাশে আমরা এখন অরবিটাল দেখবো। অরবিট যেহেতু বৃত্তাকার এবং ওটা জাস্ট 2 ডাইমেনশনাল জিনিস, ওটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। ওগুলা খাতায় যা আঁকছি বা দেখছি বা বুঝছি এতদিন সেগুলাই ছিল। তো এখন এই নিউক্লিয়াসের চারপাশে প্রথমে একটা ফুটবল শেপের, আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু, আচ্ছা আচ্ছা পজ করতেছি আমি, ওয়েট। আচ্ছা তাহলে তোরা ইয়া কর, আবার সবাই জয়েন দিয়ে ফেল, মনে হয় মিটিংও এন্ডের দিকে হয়ে যায়, নাকি একটু পরেই দিব। আচ্ছা পজ করতেছি, থাকুক। আচ্ছা শোন, তাইলে এই নিউক্লিয়াসের চারপাশে প্রথম যে অরবিটালটা আসবে বা দ্বিমাত্রিক এরিয়াটা আসবে, যেখানে ইলেকট্রন, সরি ত্রিমাত্রিক এরিয়াটা আসবে যেখানে ইলেকট্রনটাকে আমরা পাবো, সেটা হচ্ছে একটা এই গোলাকার শেপের অনেস অরবিটাল। এটা কিন্তু ফুটবল শেপের। ঠিক এভাবে নিউক্লিয়াসের চারপাশে এসে থাকবে, তার সেন্টারে নিউক্লিয়াস থাকবে। এবং আরো একটা ব্যাপার, এখানে অনেক কিছু আমি এই ভিডিও দেখানোর মধ্যেই বলে ফেলতেছি, পরে আবার বোর্ডে জিনিসগুলো লিখে দিব। এইখানে আমরা যখন ইলেকট্রনটাকে দেখব তখন সেটা মেঘের মতো মনে হবে, যে ওখানে জাস্ট এক পুঞ্জ মেঘ ছোটাছুটি করতেছে এরকম মনে হবে। অনেকটা ওই যে টিভিতে ঢিসের লাইন চলে গেলে আগের যে টেলিভিশনগুলো ছিল, সাদা কালো টেলিভিশনগুলো যেরকম ঝিরঝির করতো, ওই টাইপের ব্যাপারটা ওটা। ওই তখন আমরা ইলেকট্রনকেই দেখতাম অ্যাকচুয়ালি। তো ওরকম একটা অবস্থা হবে, ওভাবে দেখবো আমরা ইলেকট্রনগুলোকে। এবং মোটামুটি নিউক্লিয়াসের চারপাশে সুষমভাবে এখানে ইলেকট্রনগুলো ওরকম মেঘের মতো ঘুরতে থাকবে। আচ্ছা এইবার পরবর্তী এই ফুটবল শেপের অরবিটালটার চারপাশে আরেকটা অরবিটাল আসবে, যেটাকে আমরা 2s অরবিটাল বলতেছি। সেটা আরেকটা গোলক। আর এইখানে একটু ওয়েট, এইখানে অ্যাকচুয়ালি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে একটা গোলকের বাইরে দিয়ে আরেকটা গোলক আসতেছে, এরকম একটা অবস্থা। এরও সেন্টার কিন্তু ওই নিউক্লিয়াস, সবগুলা গোলকের সেন্টারটা ওই নিউক্লিয়াসই থাকবে। এই অনেসের মধ্যে তো দুইটা ইলেকট্রন থাকে সর্বোচ্চ আমরা জানি, এই 2s এর মধ্যেও দুইটা ইলেকট্রন থাকতে পারবে, তবে ওই ইলেকট্রনগুলো মেঘ আকারে থাকবে। এবং ইলেকট্রনগুলা যেহেতু সেন্টার তার ওই নিউক্লিয়াসেই, ওই এই 2s এর ইলেকট্রনগুলো 1s এর মধ্যেও ছোটাছুটি করতে পারবে। ওকে 2s, সরি, হ্যাঁ 2s এর ইলেকট্রনগুলো 1s এর মধ্যেও ছুটাছুটি করতে পারবে, কারণ পুরো গোলকটাই তার এরিয়া। ওকে, তবে এইখানে, আচ্ছা আবার বলতেছি, ওকে ওকে এখনই বলতেছি। আমি বলছি যে অনেসের মধ্যে যে ইলেকট্রনগুলো ছিল তাদের সীমানা ওই ছোট বলটার ভিতরে, এর বাইরে তারা বের হইতে পারতেছে না। ওদের সেন্টারটা নিউক্লিয়াস আর সীমানাটা ওই যে ওইটুকু। আর 2s এর যে অরবিটাল, 2s এর অরবিটালের সীমানা এইটা, আর তার নিউক্লিয়াস হচ্ছে ওই সেন্টারে যেটা ছিল। তার মানে অনেসের ভিতরেই যেখানে নিউক্লিয়াসটা ছিল ওখানেই তার সেন্টার, তাই তো? তার মানে ওই ইলেকট্রনগুলোর জন্য জায়গা কিন্তু একদম অনেস থেকে শুরু করে এই পর্যন্ত আছে। কথা কি বোঝা যায়? তার মানে অনেসের মধ্যেও তার জায়গা আছে, 2s এর জায়গা। এইবার বুঝছিস আরমান? মানে 2s এর ইলেকট্রনগুলো অনেসের মধ্যেও যাইতে পারবে। ওকে, কিন্তু 2s এর গুলা, অনেসের গুলা 2s এ আসতে পারবে না, ব্যাপারটা এরকম। তো এইখানে যখন ইলেকট্রনগুলা মুভ করবে বা মেঘ আকারে যখন দেখবো, আহ আস্তে আস্তে অনেসের তুলনায় 2s এর মধ্যে এই মেঘের ঘনত্বটা কমে আসবে। যত বেশি, এটা বোঝাই যায় যে দুইটা ইলেকট্রনই তো, ইলেকট্রন দুইটা সর্বোচ্চ থাকতে পারে একটা অরবিটালে। আয়তন বেড়ে যাচ্ছে, আয়তন বেড়ে গেলে আমরা জানি ঘনত্ব কমে যায়, তাই না? এটা তো জানিস। একই জিনিস বড় জায়গার মধ্যে ছড়াই দিলাম, তাহলে ঘনত্বটা একটু কমে যাবে না?
এই সবাই কি বুঝতেছিস? হ্যাঁ, না না, নিউক্লিয়াসের মধ্যে না, ওই পুরা জায়গার মধ্যে ছুটাছুটি করতে পারতেছে, এই পুরাটা জায়গার মধ্যেই। ওকে, সব দিকে। আমি এখন একটা যে, হ্যাঁ লামি বল, কি বললি? আচ্ছা, আবার আবার বলতেছি, পেন নেওয়ার দরকার নেই, আমি এগুলাকে আবার চিত্রে এঁকে জিনিসটাকে আরো ইয়া করে দিব, সহজ করে দিব। আস্তে আস্তে দেখতে থাক। মানে আমি লাস্টে যে কথাটা বললাম সবার। আচ্ছা দাঁড়া তো, আমি নেট লাইনটা একটু চেঞ্জ করি, একটু টাইম দে আমারে, ওয়েট। আমি লিভ নিয়ে জয়েন দিচ্ছি, ওয়েট। এইবার এই 2s এর পরে আমি ওই ঘনত্বের ব্যাপারটা আবার একটু পরে বলবো, হ্যাঁ। 2s এর পরে নতুন আরেকটা অরবিটাল আসতেছে 2p। সেটা হচ্ছে দেখতে একটু ভিন্ন শেপ, এতক্ষণ যে শেপ ছিল এখন শেপটা ডাম্বেল শেপ, দুই সাইডে দুইটা খণ্ড, এই খণ্ডগুলোকে বলা হয় লোব। ওকে, আর মাঝখানের জায়গাটায় দেখ মানে আর কি চেপে আসছে, এই খণ্ডের শেপটা দিয়ে বোঝাচ্ছে এই জায়গাগুলোতে ইলেকট্রনের মেঘের ঘনত্বটা বেশি থাকে, এই জায়গাতে ঘনত্ব অনেক কম। তো এটা কিভাবে এখানে থাকতেছে একটু খেয়াল কর। এই লালটাকে আমরা এক্স অক্ষ ধরছি, এক্স অক্ষ বরাবর এটা বসছে, এবং এইটারও সেন্টার কিন্তু সেই নিউক্লিয়াসের জায়গায়, সবার সেন্টার একই জায়গায়। আচ্ছা, এটা হচ্ছে 2py। কেউ পেন নিস না, আমি আরো ডিটেলস বলবো আস্তে আস্তে। আচ্ছা, মানে বলতেছি যে ইলেকট্রন তো মেঘ আকারে দেখবি, পুঞ্জ মেঘ আকারে, তো সেইটা এই লোবের দিকে বেশি পরিমাণে ঘন দেখতে পারবি, আর এই জায়গায় পুরো হালকা লাগবে ওই মেঘটাকে, যে জায়গাটায় হালকা লাগবে সেই জায়গাটা চেপে আসা। ওকে, এই পর্যন্ত 2 ছিল, 2s 2p গেল, এবার দেখ 3s আসতেছে, সবগুলা এস দেখতে একই শেপ, বাট আকৃতি আস্তে আস্তে বড় হচ্ছে। আমি তোদের যে কথাটা বলছিলাম, ধর একদম অন এস এর মধ্যে দুইটা ইলেকট্রন, অন এসটা অনেক ক্ষুদ্র একটা গোলক ছিল, 3s এটা একটা বৃহৎ গোলক, এবং এটার মধ্যে এই দুইটা ইলেকট্রন, ইলেকট্রন সংখ্যা সেম, তাইলে অবশ্যই এখানে ঘনত্বটা একটু কম লাগবে না? একই সংখ্যা ইলেকট্রন আছে, মানে মেঘ একই পরিমাণ কিন্তু জায়গা বেশি, তাহলে ঘনত্ব একটু কম লাগবে, এটা বুঝতেছিস? ছড়ায় পড়বে বেশি। আচ্ছা আচ্ছা, তার মানে এইটা আমি যেটা বলতে চাইলাম এটা একটু মনে রাখি, যে অরবিটাল আস্তে আস্তে 1s 2s 3s, মানে যত উপরের দিকে যাচ্ছি অরবিটালের শক্তি বাড়তিছে, বাট ইলেকট্রন মেঘের ঘনত্ব আস্তে আস্তে কমে আসতেছে। নিউক্লিয়াস কথা বুঝি নাই, নিউক্লিয়াস তো নিউক্লিয়াসের জায়গায় আছে, নিউক্লিয়াস নিয়ে কোনো মাথা ব্যথা নাই এখানে আমাদের। ও কত জায়গা জুড়ে ছোটাছুটি করতেছে সেটা। সেন্টার একদম প্রথমে, সেন্টার যেখানে বলছিলাম তিনটা অক্ষ যেখানে মিলছে সেই বিন্দুটা হচ্ছে সেন্টার, নিউক্লিয়াস, ওটাই নিউক্লিয়াস। ওই তিনটা অক্ষ যেখানে মিলছে মানে মূল বিন্দুটাই হচ্ছে নিউক্লিয়াস, বুঝছিস? হ্যাঁ তাই তো হইছে। আচ্ছা, ওকে, এইবার এই যে 3px আসলো, সবগুলা পি অরবিটাল দেখতে একই রকম, দুইটা লোব, কিন্তু দেখ জাস্ট সাইজটা একটু বড় হয়েছে আগের পি এর তুলনায়। এবার 3py, সেটা অক্ষ বরাবর বসতিছে। তারপর হচ্ছে এইটা 3pz, জেড অক্ষ বরাবর বসতিছে, দেখতে সবগুলা শেপ একই রকম, আকার খালি বড় হচ্ছে। ওকে, এইবার আমরা জানি যে 3p অরবিটাল ফিল আপ হওয়ার পরে আগে 4s এ ইলেকট্রন যায়, তো 4s, এটা হচ্ছে 4s অরবিটাল, সবগুলা এস গোলক আকৃতির, জাস্ট আকৃতি বড় হয়ে গেছে। এইবার ডি এর 5টা অরবিটাল ছিল, ডি এর 5টা ভাগ ছিল, নাম বলছিলাম ডিএক্স ওয়াই, ডিওয়াই জেড, ডিজেড এক্স, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর ডিজেড স্কোয়ার। তো এখানে ফার্স্টে ওই ডিজেড স্কোয়ারটা দেখাচ্ছে। তো এইটা শেপটা একটু ব্যতিক্রম, কেন ব্যতিক্রম একটু পরে আরেকটা ভিডিও দেখে ওটা কনফার্ম করব। আচ্ছা, এটা হচ্ছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এইটার 4টা খণ্ড, 4টা খণ্ড, এই যে এটা হচ্ছে সেন্টার, তার মানে ওই 4টা খণ্ডের মধ্যে ইলেকট্রন, ওই এরিয়াগুলোর মধ্যে ইলেকট্রনের মেঘের ঘনত্ব বেশি আর সেন্টারে কম। এই ডিএক্স ওয়াই এটারও 4টা খণ্ড, সব বাকি সবগুলা ডি এরই 4টা খণ্ড,
কিন্তু আলাদা কিভাবে করতেছি একটু পরে দেখাচ্ছি। এটা হচ্ছে DXZ, এটারও 4টা খণ্ড, কিন্তু তাদের বিন্যাসটা একটু ডিফারেন্ট, মানে আর কি দিক বিন্যাস কোন দিকে তারা আছে সেটা একটু ডিফারেন্ট। এটা DYZ, এটারও 4টা খণ্ড, তার মানে ডি অরবিটাল গুলোর 4টা করে লোব। ওকে, তো এখন এই ফাইনাল, যদি আমরা একটা স্ক্যান্ডিনিয়াম পরমাণু ছিল এটা, হ্যাঁ, তো স্ক্যান্ডিনিয়াম পরমাণুর জন্য যদি এটাকে দেখি তাহলে দেখতে অনেকটা এরকম লাগবে, তার মানে পরমাণুর শেপটা অনেকটা এই টাইপের, কিন্তু এত ক্ষুদ্র যেটাকে আমাদের গোলক আকৃতিরই মনে হবে। আচ্ছা, এখন এর মধ্যে কারো কোশ্চেন থাকলে বল, আমি ডি অরবিটাল গুলাকে আবার দেখাবো, 5টা ডি অরবিটালকে। কারো কোশ্চেন আছে এইটুকে? 4টা করে লোব, হ্যাঁ, এখন এইটার একটু দেখাই দিই। 5টারই 4টা করে লোব থাকে, কিন্তু একটা শেপটা ডিফারেন্ট হয়েছে, কেন ডিফারেন্ট হয়েছে সেটাও বলে দিচ্ছি। ওয়েট একটু, আমরা এখন এই ডি অরবিটাল গুলা দেখবো। ডি অরবিটালের প্রত্যেকটারই 4টা করে খণ্ড। তো আমরা একটা একটা করে আসি। আমরা এখানে ত্রিমাত্রিক অক্ষ দেখাচ্ছি, এটা ওয়াই, এটা জেড, এই মাঝখানে যেটা, এটা উপরের দিকে বেরিয়ে আসছে। আর আমরা বলছিলাম ওই যে ভেক্টর দেখাইতে গেলে বা তীরকে দেখাইতে গেলে আমরা ডট আর ক্রস দিয়ে বুঝাই, ওরকম এটাই যে তীরের মাথাটা দেখা যাচ্ছে। ওকে, এটা ওয়াই অক্ষ, একটু পরে বুঝতে, সরি, জেড অক্ষ। তো এইখানে এই 4টা খণ্ড বিশিষ্ট একটা অরবিটাল দেখাচ্ছে, যার 2টা খণ্ড এক্স অক্ষ বরাবর আছে আর 2টা খণ্ড ওয়াই অক্ষ বরাবর আছে, এরকম। তো যদি অক্ষ বরাবর খণ্ড 2টা থাকে তাহলে নাম, আচ্ছা, যেটা বলতেছিলাম আমি, সেটা হচ্ছে যদি একদম এক্স অক্ষ বরাবর অরবিটাল 2টা থাকে, মানে অক্ষ বরাবর, তখন তাদের নামটা এরকম হবে। এই যে এক্স এর মধ্যে 2টা লোব, এভাবে মনে রাখতে পারিস, এটা তাহলে এক্স স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার, তার মানে এই অরবিটালটার নাম হবে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই অরবিটালটার নাম হবে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই অরবিটালটার নাম হবে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এইবার দেখ, আর একটা 4টা লোবের অরবিটাল আসছে, যারা আগেরটার তুলনায় ডিফারেন্ট। কোথায় ডিফারেন্ট? আগের লোবগুলা ছিল অক্ষ বরাবর, এবার লোবগুলা এক্স আর ওয়াই এর মাঝামাঝি, এক্স আর ওয়াই এর মাঝামাঝি। তাহলে এইবার এই অরবিটালটার নাম কি হওয়া উচিত? এটার নাম কি হওয়া উচিত? এটা হচ্ছে ডি এক্স ওয়াই, ডি এক্স ওয়াই, হ্যাঁ, এটা ডি এক্স ওয়াই, কারণ এক্স আর ওয়াই এর মধ্যেই আছে, বাট ওই তলের মধ্যে আছে, এক্স ওয়াই তলের মধ্যে, অক্ষ বরাবর না। এটা হচ্ছে ডি এক্স ওয়াই। তাহলে এইটা গেল 2 নম্বর অরবিটালটা। ডি এর একটা অরবিটাল ছিল ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে ডি এক্স ওয়াই। এইবার এই যে অক্ষটা চেঞ্জ করে ফেলা হইলো, দেখ, এই যে এটা হচ্ছে জেড অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। এবার এটার নাম কি হবে তাইলে বলতো? একদম অক্ষ বরাবর আছে, তাইলে কি হওয়া উচিত আগেরটার মতো করে চিন্তা করলে? সবাই একটু ট্রাই কর। এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এরকম হওয়ার কথা। তো এটাই হবে, যদিও আমরা এটা দেখি নাই, তো অ্যান্সার পেয়ে যাবো একটু পরে, ওয়েট। এটা হচ্ছে ডি এক্স স্কোয়ার জেড স্কোয়ার, যেটা আমরা কিন্তু পড়ি নাই। আর এই অরবিটালটার তাইলে নাম কি হওয়া উচিত আগেরটার সেন্সে? এক্স জেড। আচ্ছা, এটা আমরা পড়ছি ডি জেড এক্স বা ডি এক্স জেড, যেটাই বলি। ওকে, তারপর এই যে আবার অক্ষ চেঞ্জ করে ফেলা হইলো, এটা ওয়াই জেড, এটার নাম কি হওয়া উচিত এবার? ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটাও আমরা পড়ি নাই। মানে নাম এটা হচ্ছে এই অক্ষ বরাবর দেওয়ার কারণে এরকম, বুঝছিস? ওটা আলাদা করার জন্য। না, এটা কোনো না না না, ম্যাথমেটিক্যাল কোনো ইকুয়েশন না এখানে। ওকে ওকে, এটা হচ্ছে ডি ওয়াই জেড। ওকে, এইবার আসি, আমরা পড়ে আসছি ডি এক্স ওয়াই, ওয়াই জেড, ডি জেড এক্স বা এক্স জেড, আর ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমরা এই দুইটা পড়ি নাই। আমরা এই জায়গায় পড়ছিলাম ডি জেড স্কোয়ার, তাই না?
5টা অরবিটাল, 1টা 2টা 3টা 4টা, আমরা আরেকটা পড়ছি 5টা, সেই 5টা অ্যাকচুয়ালি এই 2টা মিলে হয়েছে 5 নাম্বারটা। কিভাবে হয়েছে একটু খেয়াল কর। এই 2টা অ্যাকচুয়ালি, যেহেতু 2টার মধ্যে জেড অক্ষ কমন, দেখ জেড অরবিটালটা কমন, এই যে জেড বরাবর, এই 2টা একটার উপরে আরেকটা বসে যায়। কিভাবে বসে খেয়াল কর, বুঝতে পারবি। এই 2টা অরবিটাল যদি পরমাণুর মধ্যে থাকে, তাইলে একটার উপরে আরেকটা বসে যাওয়ার কারণে এই অক্ষটা, এই যে এই জায়গাটা স্ফীত হয়ে গেছে আর সাইডটা চেপে আসছে, অনেকটা লব্ধির মতো, ভেক্টরের লব্ধি, যেমন 2টা একই দিকে হওয়ার কারণে ওইটা আরো বেড়ে গেছে, আর ওই সাইডগুলো ওগুলা বিপরীত হওয়ার কারণে আস্তে আস্তে ছোট হয়ে আসছে, ব্যাপারটা এরকম। তাইলে এই জিনিসটা, তার মানে এই যে বাকি যে 2টা অরবিটাল ছিল, ওই 2টা মিলে আমাদের নতুন শেপের একটা অরবিটাল হয়েছে, যেটাকে আমরা এখন ডিজেড স্কোয়ার বলতেছি, যেটা শেপটা বাকিগুলার থেকে আলাদা হয়ে গেছে। জেড অক্ষ বরাবর যে এই খণ্ড 2টা আছে, সেগুলা তুলনামূলক মোটা মোটা হওয়ার কারণ কি, বা স্ফীত হওয়ার কারণ কি, ওই 2টা এক জায়গায় মিশে গেছে এই কারণে। আর সাইডগুলা চেপে আসছে, সাইডের লোবগুলা, এবং সেই লোবগুলাকে দেখতে বলয়ের মতো লাগে, একটা রিং এর মতো লাগে। তো সেটাকে আমরা এভাবে দেখাইতে পারি। আর সহজভাবে দেখাইতে গেলে সেটাকে আমরা কিভাবে দেখাচ্ছি। এই যে আমরা এটাকে এইভাবে দেখাই। ওকে, এই যে এই সাইডের জিনিসটাকে এরকম বলয় আকারে দেখাই। এবার মনে হয় সবার ডি অরবিটালের শেপগুলা কনফার্ম হয়ে গেছে। এটা হচ্ছে এক্স ওয়াই, ওয়াই জেড এক্স বা এক্স জেড যাই বলি, ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে জেড স্কোয়ার। তো পরীক্ষার খাতায় আঁকতে গেলে আমরা ওই যে অক্ষগুলা যেভাবে দেখছি এভাবেই লিখবো। আই মিন এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স আঁকার সময়, হ্যাঁ একই রকম দেখতে, কিন্তু এই যে অক্ষ ঠিক করে রাখা লাগবে। আমি দেখাই দিচ্ছি, বোর্ডে দেখাই দিব। ওকে, এইটুক নিয়ে কারো যদি কোনো প্রবলেম না থাকে, আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি, ওটা যদিও আমি মনে হয় আগে দেখাইছিলাম একবার, আরেকবার দেখাচ্ছি, ওয়েট। ওই জাস্ট ইলেকট্রনগুলো এক্স্যাক্টলি কোন জায়গার মধ্যে ঘোরাঘুরি করতে পারে আমি সেটা দেখাবো আর কি। আগেও দেখাইছি মেবি, ওয়েট। এই জিনিসগুলো ক্লিয়ার না থাকলে পড়তে গিয়ে অনেক সময় অসুবিধা হয়। আচ্ছা ধর, এটা হচ্ছে আমাদের আগের কনসেপ্ট, এই যে মাঝখানে প্রোটন আর নিউট্রন, এটা হচ্ছে নিউক্লিয়াস, এই বাইরে দিয়ে কণা আকারে ইলেকট্রন ঘুরতেছে বৃত্তাকার কক্ষপথে। এটা ছিল আমাদের ওই যে অরবিটের কনসেপ্টটা, তখন কণা আকারে ইলেকট্রনকে চিন্তা করছিলাম। তো এখন যখন এটাকে আমরা অরবিটাল শেপে দেখাবো, এই যে একটা এটা হচ্ছে অনেস অরবিটাল, কেটে দেখানো হচ্ছে অনেস অরবিটালটাকে। এই হলুদটা হচ্ছে ইলেকট্রন, পুরা জায়গার মধ্যে কিভাবে মুভ করতেছে দেখ, বুঝতে পারতেছিস, এলো পাথারি। ওকে, না না, আমি ওইটারে ব্যাখ্যা করতেছি। এই যে ইলেকট্রনটা যে দিক চেঞ্জ করতেছে, দিক চেঞ্জ করার সময় সে বৃত্তাকারেই দিক চেঞ্জ করতেছে অ্যাকচুয়ালি, কিন্তু এত দ্রুত দিক চেঞ্জ করতেছে আমাদের চোখ সেটাকে ধরতে পারতেছে না। কথা কি বোঝা যায়? আচ্ছা আচ্ছা, এগুলা বিভিন্ন শেপের অরবিটাল, এখানে এই যে ইয়াগুলাও আছে, এই যে এগুলা হচ্ছে এফ অরবিটাল, যেগুলা আঁকা খুবই কঠিন, আমাদের দরকার হবে না। আর এগুলা তো এস পি ডি, ওগুলা তো নর্মাল ছিল। এফ অরবিটাল গুলো আমাদের দরকার হবে না। এই যে এখন এখানে এটা হচ্ছে হিলিয়াম, হিলিয়ামের ভিতরে এই যে 2টা নীল যেটা দেখতেছিস, 2টা প্রোটন আর নিউট্রন এখানে দেখানো হয়েছে, আর সাথে এই বাইরে 2টা ইলেকট্রন, এই যে অনেসের মধ্যে ছুটাছুটি করতেছে, বাট অনেসের বাইরে যাইতে পারতেছে না। অনেসের মধ্যে ছুটাছুটি করতেছে, বাট এটার বাইরে যাইতে পারতেছে না। ভাইয়া তোদের কি পেইন লাগতেছে অনেক? এই দেখ এখানে ইলেকট্রনগুলো কিভাবে ছোটাছুটি করতেছে, এইটাকেই আমরা মেঘের মতো দেখব। এখানে তো তাও কণা বোঝা যাচ্ছে, এটা যখন খুব দ্রুত মুভ করবে তখন আমাদের মনে হবে জাস্ট একটা মেঘ এখানে ছোটাছুটি করতেছে। আচ্ছা, এটা কিন্তু অনেস অরবিটাল ছিল, এখন 2s আসবে। এই ধর 2s, এবার এটা বেরিলিয়াম, বেরিলিয়ামের মধ্যে এই মাঝখানে হচ্ছে অনেস, এই যে এটা হচ্ছে 2s। এইখানে যদি এই যে 2s এর 2টা ইলেকট্রন, এটা অনেসের মধ্যেও যাইতে পারবে, খেয়াল করিস।
এই দেখ ছোটাছুটিটা দেখলে বোঝা যায়। এই বুঝতেছিস? 1s এর ইলেকট্রন দুইটা এটার বাইরে বের হইতে পারবে না, কিন্তু 2s এরটা এর মধ্যেও যাইতে পারবে। আচ্ছা, এটা একটু আর একটু বড় নিয়ন। এখন এই যে পি এক্স পি ওয়াই পি জেড গুলাও চলে আসছে, এখন অনেকটা এরকম। তোরা কি চোখে সর্ষে ফুল দেখতেছিস? হ্যাঁ, অনেকটা ওরকমই। হ্যাঁ, অরবিটাল গুলো এরকম বেলুন শেপেরই। আচ্ছা, এটা আরো একটু বড়, আই মিন আয়রনের জন্য এখন 3D অরবিটালও চলে আসছে। এখন শেপটা আর একটু জটিল। এরকম যত অরবিটাল সংখ্যা বাড়বে আস্তে আস্তে এরকম জটিল শেপ হয়ে যাবে। দেখ এই যে মাঝখানে ইলেকট্রন গুলো জাস্ট ঝিরঝির করতেছে এরকম মনে হচ্ছে। আচ্ছা, মোটামুটি মনে হয় অনেকখানি আইডিয়া হয়ে গেছে। আমি আবার বোর্ডে আসতেছি, তোরা যদি অধৈর্য হয়ে যাস বলিস কিন্তু। আচ্ছা দাঁড়াই তো। হ্যাঁ হ্যাঁ, সেম। আচ্ছা দাঁড়া, ওকে ওকে, শেষ করতেছি, একটু পরেই শেষ করে দিচ্ছি wait। তো এখন আমাদের, তাইলে আমরা এখন এই দুইটার একটু কম্প্যারিজনে আসবো যে আমরা আগে, তাইলে এতদিন যে আমরা অরবিট যে বৃত্তাকার কক্ষপথ থেকে আসছি। ও আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখাই দিই। এই যে স্মৃতি যেটা বললো, তাইলে আমরা অরবিটাল গুলার ছবি আঁকবো কিভাবে? হ্যাঁ, আঁকতে হয় মাঝে মাঝে। কোশ্চেনে আসে যে ওই খ নাম্বারে, বা কখনো সামনে গিয়ে আবার ওই যে সংকরণ অন্য কোশ্চেনের অ্যান্সার দিতে গিয়ে এরকম এই ছবি আঁকা দরকার হবে। আচ্ছা, তো এই ছবিগুলো কিভাবে আঁকবো নর্মাল একটু দেখাই দিই যে যে কোনো এস অরবিটাল যদি আঁকতে হয়, এস অরবিটাল আঁকতে গেলে, আচ্ছা আমি এখানে এস, আচ্ছা অরবিটাল, সেটা 1s বলুক 2s বলুক, এস মানেই গোলক শেপ। তার মানে সেটা আঁকার সময় আমরা জাস্ট তিনটা অক্ষ এঁকে দিব আগে। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। ধর এটা হচ্ছে এক্স ওয়াই জেড, এভাবে আঁকলাম, অথবা কেউ এক্স ওয়াই জেড এভাবে আঁকতে পারে ইচ্ছা। তো এখন একটা গোলক, তো গোলকটা তো এরকম জাস্ট বৃত্ত শেপেরই, কারণ আমরা খাতার মধ্যে গোলক বোঝাইতে। এটা যদি 1s বলি, 1s এর শেপটা একটু ছোট হবে, 2s হইলে আর একটু বড় হবে, কিন্তু সবগুলো এস অরবিটাল দেখতে একই রকম। মাঝখানের এই সেন্টারটাকে আমরা এরকম ডট লাইন দিয়ে দিব, বা এরকম রাখলেও হবে, যে অক্ষরটা এটার ভিতর দিয়ে গেছে এরকম হইলেও হবে। ধর এটা 1s। তো একই চিত্রের মধ্যে যদি আমাদের 2s দেখাইতে হয়, তাহলে এটার চেয়ে একটু বড় শেপ দেখাই দিব, এরকম যদি করতে হয়। আর নাইলে নর্মাল যে কোনোটাই বলুক, আমরা এরকম, এইটারই আবার আমি 2s বলে দিতে পারি। তার মানে যে কোনো এস অরবিটালের শেপ এরকম হবে। ওকে, আচ্ছা। এবার আসি পি অরবিটাল গুলো যদি দেখাইতে বলে ওগুলা কিভাবে দেখাবো। পি অরবিটাল যদি দেখাইতে যাই, এটা 1s 2s যে কোনোটা হইতে পারে, হ্যাঁ। আচ্ছা, আমি 2s দেখাইলাম আপাতত। তো পি অরবিটাল তিনটা, সেটাকে দেখাচ্ছি। প্রতি ক্ষেত্রে আমরা অক্ষ দেখাবো এক্স, হ্যাঁ ওগুলা ইলেকট্রন এখানে দরকার নাই। এটা তো খালি এস দেখাইলাম, আমি আলাদা করে অরবিটাল দেখাচ্ছি, পরমাণু দেখাচ্ছি না। বেলুন গুলো আঁকবি, তুই বেলুন আঁকার জন্য অস্থির হয়ে গেছিস, ওয়েট দাঁড়া। এটা হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে এইবার ওই যে পি অরবিটাল যদি দেখাইতে হয়, তাহলে আমাদের এভাবে আঁকতে হবে। এই যে এটা হচ্ছে পি এক্স, যেটা ওয়াই সেটা হচ্ছে, এটা হচ্ছে পি ওয়াই। অনেকটা ফুলের পাপড়ির মতো দিয়ে দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে পি ওয়াই, আর এরকম পি জেড। সবার সেন্টার কিন্তু একই জায়গায়। এটা হচ্ছে পি জেড। তো এটা 2 এর জন্য হইতে পারে,
আবার যদি 3 এর জন্য বলে জাস্ট শেপ খালি বড় হয়ে যাবে। তবে আমাদের একটা চিত্রে শুধু একটা মাত্র অরবিটাল যদি দেখাই তাহলে আর শেপ নিয়ে চিন্তা করা লাগবে না, খালি ওভাবে আঁকলেই হবে। আই মিন বড় ছোট নিয়ে চিন্তা করা লাগবে না। তো এখন যদি ডি এর গুলো আঁকাইতে হয় তাহলে এটা এক্স পি এক্স পি ওয়াই পি জেড এক জায়গায় দেখাইলাম, অথবা তুই আলাদা করেও 3টা অক্ষ এঁকে শুধু পি এক্স আঁকতে পারতি, আবার আর 3টা অক্ষ এঁকে শুধু পি ওয়াই আঁকা যেত, এভাবেও করা যেত, কিন্তু অক্ষ সবসময় 3টাই রাখবি। এবার আসি ডি এর গুলা কিভাবে আঁকবো। ডি এর আমরা 5টা দেখছি, তো ডি এর ক্ষেত্রে 3টা অক্ষ না দেখে ওই যে নাম অনুযায়ী অক্ষ দেখাবো। যেমন ধর ডি এক্স ওয়াই, এটা যদি দেখাইতে চাই তাহলে এই এক্স অক্ষ আর এই অয় অক্ষ দেখাইলাম, এক্স অক্ষ আর অয় অক্ষ। তখন জেড আমি দেখাচ্ছি না, নাম ছিল ডি এক্স ওয়াই। আর এক্স যেটা এক্স ওয়াই ছিল সেটা অক্ষ বরাবর ছিল না, এক্স ওয়াই তলে ছিল, মাঝামাঝি ছিল। তো মাঝামাঝি 4টা লোব এঁকে দিব, কাজ শেষ। এই হচ্ছে 2 খণ্ড, মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে এই যে এটার সাথে, অক্ষের সাথে। অবশ্য অত চিন্তা না করলেও চলবে। এই আরো 2টা খণ্ড, ওকে। তাহলে এইটা হচ্ছে ডি এক্স ওয়াই। এরকম আমাদের যদি ডি ওয়াই জেড আঁকতে হয়, আমরা জাস্ট দুইটা অক্ষ দেখাবো, ওয়াই আর জেড দেখাবো। এটা ওয়াই, এটা জেড, একই শেপ হবে, মাঝামাঝি। এটা হবে ডি ওয়াই জেড। এরকম যদি ডি জেড এক্স আঁকতে হয় তাহলে আবারও অক্ষ 2টাই রাখবো। হ্যাঁ ভাইয়া, আজকে আজকে মানে আর কি সকালে একবার ঘুমাইছি, পরে আবার দুপুরে ঘুমাইছিলাম। মানে সকালে তো ঘুমাইছি বলতে সকালে উঠছি হচ্ছে কয়টা উঠলাম, দাঁড়া, সকালে উঠছি বোধ হয় 5:30 বা এই তো এরকম টাইমে। আর তারপরে আবার ঘুমাইছি আবার ক্লাস ক্লাস নিয়ে 12:30 দিয়ে ঘুমাইছি, তারপরে উঠছি আবার 3টায়। আচ্ছা, মানে আমি দুপুরে ঘুমাই না নিলে, তোদের ক্লাস থাকলে আমি অবশ্যই ঘুমাই নিই, যাতে তোদের সাথে সাথে আমিও না ঘুমাই পড়ি। ওকে, আচ্ছা। এক্স ওয়াই ওয়াই জেড আর জেড এক্স, এই 3টা। এটা গেল, এই সরি, কি করে ফেলছি, এটা তো উল্টাপাল্টা করে ফেলছি। আচ্ছা, এটার নামটা চেঞ্জ করে দিই তাইলেই হবে। একটু ভুল করে ফেলছি কথা বলতে গিয়ে। এটা একদম অক্ষ বরাবর আছে, তাইলে এইটাকে আমরা ওই যে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নাম দিয়ে দিলাম, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর যেটা জেড এক্স সেটা হবে জাস্ট এরকম, এটা এক্স অক্ষ, এটা জেড অক্ষ, মাঝামাঝি হবে। এটা হচ্ছে ডি জেড এক্স বা এক্স জেড যেটাই বলি। আর এখন লাস্টে যেটা বাদ আছে ডি জেড স্কোয়ার, যেটা একটু ডিফারেন্ট শেপ ছিল, এটার জন্য আমরা শুধু একটা অক্ষ দেখাইলেও চলে, শুধুমাত্র একটা অক্ষ জেড অক্ষটাই দেখাবো, এই এরকম। আর পাশে একটা বলয় সাইন দিয়ে দিব। এটা হচ্ছে ডি জেড স্কোয়ার। এই মোটামুটি আমাদের ডি এর 5টা অরবিটাল আঁকতে হবে, বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার দিতে গিয়ে এগুলো আমাদের আঁকতে হইতে পারে। তো ছোট্ট ছোট্ট কিছু কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে তো তো জিনিসটা তো 3 ডাইমেনশনাল। একটা পরমাণুর মধ্যে যখন থাকবে এরা তো 3 ডাইমেনশনালি আছে, যা দিকগুলা ডিফারেন্ট ডিফারেন্ট, পিও তো সবগুলা দেখতে একই রকম, এই জন্যই তো অক্ষ উল্লেখ করা লাগতেছে। ওকে, আর বেশি তোদেরকে টাইম নিব না, আমি আমি অল্প একটু করে বলতেছি। আচ্ছা, যে জিনিসটা দেখাইতে চাইছি, তোদের কি ধৈর্য আছে? এই বাকিরা কি বলিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আমি যে জিনিসটা দেখাবো যে
দাঁড়া ওই যে আমরা তাইলে ওই দ্বিমাত্রিক কক্ষপথ অরবিটটা আমরা কেমনে আঁকছি সেটা একটু দেখাইতে চাচ্ছি। অরবিট যে বৃত্তাকার শেপ আঁকছি ওটা অ্যাকচুয়ালি কেমনে আঁকছি ওটা একটু দেখাইতে। তোদের কষ্ট করে না আঁকলেও চলবে, বুঝলেও হবে, আর চাইলে আঁকতে পারিস। ব্যাপারটা এরকম, এবার আমি অরবিটাল থেকে অরবিট আঁকবো। আই মিন এতদিন যেগুলা পড়ে আসছি বৃত্তাকার, তাহলে একটা পরমাণু চিন্তা করি। ধর এটা আমাদের নিয়ন পরমাণু, যেটার মধ্যে আছে 1s2 2s2 2p6 এরকম একটা অবস্থা। তাহলে একদম সেন্টার এটা হচ্ছে নিউক্লিয়াস। ওকে, নিউক্লিয়াসের বাইরে প্রথম গোলক, নাইম আসিস তো নাকি? এটা হচ্ছে অনেস অরবিটাল, এটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরে প্রথম যে গোলকটা অনেস। এবং এটার মধ্যে দুইটা ইলেকট্রন আছে, এটার মধ্যে দুইটা ইলেকট্রন আছে। এই দুইটা ইলেকট্রন এই জায়গার মধ্যে ছোটাছুটি করতে পারতেছে। এইবার এরপরে আরেকটা গোলক, সেটা হচ্ছে 2s। তো আমি 2s কে দেখাচ্ছি। এটা হচ্ছে 2s, এটা কিন্তু গোলক নট বৃত্ত। এইখানে দুইটা ইলেকট্রন, এটাও এই জায়গার মধ্যে, এটা কিন্তু এটার ভিতরেও যাইতে পারবে, আমরা দেখলাম ভিডিওতে দেখছি। ওকে, তো এইটা হচ্ছে 2s। এরপর হচ্ছে 2px, যেটা সেটার সেন্টার থেকে এখান থেকেই শুরু হবে। তো আমি আগে ফার্স্টে 2px আঁকতেছি। এই 2px একটু বাইরে চলে গেছে। ওকে, 2px, এটার মধ্যেও দুইটা ইলেকট্রন থাকবে এবং সেটা এই জায়গা বরাবর মুভ করতে পারবে এই পুরো জায়গার মধ্যে। তার মানে এই 2px এর ইলেকট্রনটা 2s এর মধ্যেও যাইতে পারে, 1s এর মধ্যেও যাইতে পারে, এই পুরো জায়গার মধ্যে মুভ করতে পারবে, এটা ওইখানে মুভ করতে পারবে। ওকে, তারপর 2py, যেটা তার সেন্টার একই জায়গায়, সে একটু বাইরের দিকে বাড়ানো এরকম একটা অবস্থা। এটা হচ্ছে 2py, এই ইলেকট্রন দুইটা এই পুরো জায়গার মধ্যে মুভ করতে পারবে। তার মানে সে এই যে 2s এর মধ্যে 1s এর মধ্যেও যাইতে পারবে। আচ্ছা, 2px গেল, 2py গেল, এবার 2pz টা আঁকতেছি। আচ্ছা, এই ইলেকট্রনটা কিন্তু এই যে 2s এর ইলেকট্রন ছিল। যা হোক, তোরা বুঝে নিস। আমি এখন লাল আরেকটা কালার ইউজ করতেছি, তাইলে বুঝতে পারবি। আচ্ছা, এখন 2pz আঁকতেছি। এই 2pz, এটা 2pz, এটার যে দুইটা ইলেকট্রন এই আমি লাল ডট দিয়ে দেখাইলাম, এই ইলেকট্রন দুইটা এর মধ্যে মুভ করতে পারবে। আরো একটা ব্যাপার, এই px py pz এদের শক্তি একই, এদের শক্তি একই, এদের শক্তির কোনো তফাৎ নাই। এই কারণে এই ইলেকট্রনটা এটাতেও যাওয়া আসা করতে পারবে, এরকম এইরকম সাইডও চেঞ্জ করতে পারবে সে, যদি খালি থাকে এরকম একটা অবস্থা। আচ্ছা, এবার আসি, এইটুক গেল হচ্ছে অনেস আর টুয়েস। কি আমি এখন তুই তুই আর আঁকা লাগবে না, পরে ভিডিও দেখিস। এটা হচ্ছে নিয়নের অরিজিনাল শেপটা আঁকলাম। এখন আমরা এইটা অরবিটাল চিত্র ছিল, আমি এটাকে যদি অরবিট চিত্রে নিয়ে যাই তাহলে ব্যাপারটা কিরকম হবে। আমরা যেটা 9-10 এঁকে আসছি, আমি বলছিলাম যে অরবিটটা হচ্ছে জাস্ট বাউন্ডারি, যেটুকের বাইরে আমি বের হইতে পারবো না। তাহলে তাই যদি দেখাইতে চাই, এই যে অনেসের দুইটা ইলেকট্রন, মানে অনেসটা তো উপস্তর 1 নম্বর কক্ষপথের, সেই দুইটা ইলেকট্রন কোন বাউন্ডারির বাইরে বের হইতে পারবে না। এই যে এই সার্কেলটা দেওয়া, একটা গোলকের বাউন্ডারি সবসময় একটা বৃত্ত হয়, একটা গোলকের বাউন্ডারি একটা সার্কেল হয়, এটা তো সবাই বুঝিস নাকি? তাই তাইলে এই ফুটবলটার বাউন্ডারি যা ব্যাসার্ধ, এই ফুটবলটার ব্যাসার্ধের সমান হবে। তার মানে আমি এই অনেসের ব্যাসার্ধের সমান করে আমি এইখানে একটা বৃত্তাকার কক্ষপথ, যেটা 3 ডাইমেনশনাল না কিন্তু এটা সমান, মোটামুটি আমি শেপ ঠিক রাখলাম আর কি। এটা একটা বৃত্ত, এখন গোলক না, সেন্টার ওখানেই আছে। আর এটাই হচ্ছে আমার সেই n=1 কক্ষপথ। তার মানে এখন এখানে যে দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন এখন কণা আকারে বিবেচনা করতেছি এবং জাস্ট খালি বাউন্ডারি দেখাচ্ছি। এবার আসি 2s 2p, 3টা অরবিটাল, এরা সবাই একই কক্ষপথের আন্ডারে, সেটা হচ্ছে 2 নম্বর কক্ষপথ। এবং এই সবগুলো ইলেকট্রনের বাউন্ডারি আমার একসাথে দেখা লাগবে। তাহলে 2s এর ইলেকট্রনগুলা এইটার বাইরে যাইতে পারে না। আবার পিতে যেসব ইলেকট্রন আছে তারা দুই পাশে সর্বোচ্চ এই যে এরকম একটা ডিস্টেন্স যাইতে পারে, তাই না? এর বাইরে যাইতে পারে না, এটা হচ্ছে তাদের শেষ সীমানা। তাহলে সীমানা বুঝাইতে গেলে, বাউন্ডারি লাইন আঁকতে গেলে আমাদের যেটা করা লাগবে, এই পুরো এরকম একটা, এইটার ব্যাসার্ধটা নিতে হবে, মানে এইটার এরিয়াটা, লাস্ট
এরিয়াটা বা এরিয়া বলবো না, লাস্ট সীমানাটা নিতে হবে। তার মানে এবার আমি 2 নাম্বার কক্ষপথ যদি আঁকতে চাই, যার মধ্যে 2s আছে 2pও আছে, এই ব্যাসার্ধটার যে সার্কেল হচ্ছে, তার মানে মোটামুটি এইটা হচ্ছে n ইকুয়ালস টু 2, যার মধ্যে কয়টা ইলেকট্রন আছে? এই এস এর মধ্যে আছে দুইটা, 2s এ দুইটা, সো দেখাইলাম। 2p এর মধ্যে দুইটা, 2px এর মধ্যে দুইটা, 2py এর মধ্যে দুইটা, আর 2pz এর মধ্যে দুইটা। এই হচ্ছে অরবিটাল অরবিটালের মেইন যে তফাৎটা। সবাই বুঝছিস এবার? সবাই ক্লিয়ার এইটুক? হাই প্রমি বুঝছিস? প্রমি বুঝছিস? আচ্ছা ইভা বুঝছিস? ওকে, তাহলে এই জিনিসগুলো তোদের 9-10-এই জেনে যাওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে তোরা জানিস নাই, বা যেটাই হোক, সৌভাগ্য হইতে পারে। তো যেটাই হোক, এখন তোরা এখানে আজকের পর থেকে তার মানে অরবিট আর অরবিটাল নিয়ে আশা করি আর কোনো রকম কনফিউশন হবে না। যদি তারপরেও হয় আবার বলতে পারিস, আমার সমস্যা নাই। আরো কিছু ছোট ছোট কথা ছিল, কিন্তু আমি তোদেরকে আর বিরক্ত করতে যাচ্ছি না, নেক্সট দিন আমি ওগুলো বলবো। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, ভালো থাকিস সবাই। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।